হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু, যে সড়ক দিয়ে যাওয়া যাবে চীন থাইল্যান্ড। 6 লেন এশিয়ান হাইওয়ে আপডেট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই দেশটি বৃহত্তম বদ্বীপ। এক সময় কোনো পরিকল্পনা ছাড়াই ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজন মেটাতে গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ তৈরি হয়েছে। ক্যালেন্ডারে পাতা উল্টাতে উল্টাতে বাংলাদেশের বয়সও 50 পেরিয়েছে। রক্ত দিয়ে নাম লেখানো এই দেশটি হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে লাল সবুজের এই বাংলাদেশ। উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নের কারণে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের অর্থনৈতিক আকার বেড়েছে কয়েকশো গুণ। আগামীতে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য ঠিক করেছে সরকার। আর তাই সময়ের তাগিদে সে গ্রামীণ সড়কের চাহিদা বেড়েছে। উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে এসব অপরিকল্পিতভাবে তৈরি সড়ক আর প্রয়োজন মেটাতে পারছে না, যার কারণে সারা দেশেই সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। দেশে সেই মেঠো পথে পড়েছে পিচ ঢালাই, আর 2 লেনের মহাসড়ক বদলে হচ্ছে 4 লেন, 6 লেন আর এক্সপ্রেসওয়ে। টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সারা দেশে জাতীয় মহাসড়কের 2 পাশে আলাদা সার্ভিস লেন নির্মাণ এবং বর্তমান যে সড়কগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে 4 লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে দেশে 1752 কিলোমিটার মহাসড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ঢাকা সিলেট তামাবিল জাতীয় মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক করিডোর। এই সড়কটি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও দেশের অন্যান্য অংশের সাথে বৃহত্তর সিলেট বিভাগের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। একই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আঞ্চলিক ও উপ আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করতে এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা সিলেট 243 কিলোমিটার সড়কটি 2 লেনের। এই মহাসড়কটির ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। দৈনিক হিসেবে 21,000-এর বেশি গাড়ি চলাচল করে এই মহাসড়ক দিয়ে। ফলে এই পথে চলাচল করতে যেয়ে যানজটে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। সেই সাথে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই মহাসড়কে একই সাথে চলছে দ্রুত গতি ও ধীর গতির যানবাহন, যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে এই মহাসড়কে। আঁকা বাঁকা পথ আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনাও ঘটছে। এই পথে অনেকটা ঝুঁকি নেই, যাত্রীদেরকে চলতে হচ্ছে। ঢাকা সিলেট রুটের যাত্রীদের এসব দুর্ভোগ দূর হতে চলেছে। বহু আলোচনা সমালোচনার পর আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরো উন্নত হচ্ছে।
এ পথের 2 লেনের সড়কটি বদলে যাচ্ছে। সার্ভিস লেন সহ 6 লেনে উন্নত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটিকে। এরই মধ্যে ঢাকা সিলেট তামাবিল রুটের 266 কিলোমিটার সড়কটি 6 লেনে উন্নতি করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে খরচ ধরা হয়েছে 11,078 কোটি 88 লাখ টাকা। মহাসড়কটির উন্নয়নে বিভিন্ন অংশে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। প্রকল্পের নকশা অনুযায়ী সড়কটির 2 পাশে ধীরগতি যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন সহ 4 লেনের সড়কটি 2টি প্রকল্পের মাধ্যমে ঢাকা সিলেট এবং ঢাকা তামাবিল অংশে বাস্তবায়ন হবে। এই হাইওয়ের 2 পাশে 5.5 মিটার প্রশস্ত করে সার্ভিস লেন নির্মিত হবে। ঢাকা সিলেট তামাবিল সড়কটি সাসেক্স সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন রোড করিডোরের অংশ। ঢাকার কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত প্রস্তাবিত সড়কটির দৈর্ঘ্য হবে 209.32 কিলোমিটার। অর্থাৎ ঢাকার কাঁচপুর সেতুর পর থেকেই এই মহাসড়কটি শুরু হয়েছে। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে মহাসড়কের পাশে গড়ে ওঠা সব স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে ধীরে ধীরে মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে। কাঁচপুর সেতু থেকে সিলেট মহাসড়ক ধরে ভুলতার দিকে আগাতে থাকলে হাতের বাঁ পাশে নতুন সড়ক তৈরির এমন দৃশ্য চোখে পড়বে। ঢাকা সিলেট রুটের ব্যস্ততম এই অংশ দিয়ে আগের মহাসড়ক দিয়ে চলছে যানবাহন, আর তার পাশ দিয়ে 4 লেন মহাসড়ক তৈরির কাজ এগিয়ে চলছে। এই অংশে সড়ক প্রশস্ত করার জন্য মাটি ভরাটের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কর্মীরা। গোটা এলাকাতে দেখা গেছে বালু মাটি ভরাট করে রাখার দৃশ্য। পরে সেগুলোকে মসৃণ করার জন্য কাজ করছেন কেউ কেউ। এরই মধ্যে মাটি ভরাটের কাজ বেশ খানিকটা এগিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেসব কাজ করতে নির্মাণ কর্মীরা যেন মহাব্যস্ত সময় পার করছেন। এসব কর্মজীবী মানুষের শ্রম আর ঘামে গড়ে উঠবে ঢাকা সিলেট মহাসড়ক। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করে চলেছেন কর্মজীবী এসব মানুষেরা। ঢাকা সিলেট রুটে যানজটের অন্যতম কেন্দ্র ছিল গাউসিয়া ভুলতা বাজার, কিন্তু যানজট এড়িয়ে দূরপাল্লার যানবাহনগুলো যাতে করে সহজে যাতায়াত করতে পারে সেজন্য গাউসিয়া ভুলতায় নির্মিত হয়েছে ফ্লাইওভার। এই পথ দিয়ে আগামীতে চলে যাবে ঢাকা সিলেট 6 লেনের মহাসড়কটি। ফলে দৃষ্টিনন্দন এই ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে ঢাকা সিলেট হাইওয়ে করিডোরে। সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি 37 থেকে 40.6 মিটার প্রশস্ত করে তৈরি হচ্ছে, যার মূল সড়কটি 4 লেনের করে হবে। এই পথে 1489 মিটার দৈর্ঘ্যের 305টি কালভার্ট নির্মিত হবে। এই রুটে যে সকল নদ নদী বা জলাশয়ের ওপর 2 লেনের সেতু রয়েছে তার পাশে নতুন 4 লেনের সেতু নির্মিত হবে। ঢাকা সিলেট রুটে যে ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ সেতু রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এই পথে যাতে যান চলাচল সহজ হয় সে কারণে সেসব স্থানে 6 লেনে নতুন সেতু নির্মাণ করা হবে। সব মিলিয়ে মোট 66টি নতুন সেতু নির্মিত হবে, যার দৈর্ঘ্য হবে 6020 মিটার। এই সড়ক পথের যে সকল স্থানে রেল ক্রসিং রয়েছে সেসব স্থানে যানবাহনগুলোকে যাতে করে বসে থাকতে না হয় সেজন্য এই পথে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ করা হবে। নকশায় দেখা গেছে গোটা সড়ক পথে 2484 মিটার দৈর্ঘ্যের 5টি রেলওয়ে ওভারপাস নির্মিত হবে। মহাসড়কের 2 পাশে দেওয়া হবে বেষ্টনী, যাতে সাধারণ মানুষ গবাদি পশু সড়কে উঠতে না পারে। একই সঙ্গে নির্দিষ্ট স্থান ছাড়া সার্ভিস লেনের কোনো যানবাহন যেন মূল সড়কে উঠতে না পারে সেজন্য নির্দিষ্ট দূরত্বে ইউটার্ন রাখা হয়েছে। বিশেষ করে বাজার ও আরবান এলাকায় যেখানে জনবসতি রয়েছে সেসব স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে এ সকল ইউটার্ন। পরিবেশের কথা বিবেচনা করে দেশে এই প্রথম এই মহাসড়কে পলিমার মলিফাইড বিটুমিন ব্যবহার করা হবে, যার ফলে সড়ক হবে টেকসই ও দীর্ঘস্থায়ী। ঢাকা সিলেট মহাসড়কটির বাজার এলাকাগুলোতে যানজট যেন নিত্য সঙ্গী। ফলে এইসব গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যানজটের কবলে পড়ে যাতে বসে থাকতে না হয় সেজন্য 8টি সড়ক ওভারপাস নির্মিত হবে, যার দৈর্ঘ্য ধরা হয়েছে
395 মিটার। আর মহাসড়কের পথচারীদের নির্বিঘ্নে রাস্তা পারাপারের জন্য 1251 মিটার দৈর্ঘ্যের 26টি ফুট ওভারব্রিজ বা পদচারী সেতু নির্মিত হবে। যানবাহনগুলোর টার্ন নেওয়ার সুবিধার জন্য 37টি ইউলুপ রাখা হয়েছে এই পথে। টোল আদায়ের জন্য 2টি টোল প্লাজা নির্মিত হবে। 8টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে, যা হবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। দীর্ঘ পথের যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী ও চালকদের বিশ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে 2টি আধুনিক সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে। এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্র বিন্দুতে রয়েছে। সড়কটি উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হওয়ায় এই সড়কের গুরুত্ব অনেক বেশি। এই সড়কটি 6 লেনের হলে সড়ক পথে যাতায়াত আরো সহজ হবে। দেশের অর্থনীতিতে এই সড়কটি বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকা সিলেট মহাসড়কটি 6 লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সিলেট বিভাগে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বন, চা বাগান, পাহাড়, হাওর বেষ্টিত প্রাকৃতিক সম্পদে ভরপুর, যা বৃহত্তর সিলেট বিভাগের 4টি জেলাকে পর্যটন সমৃদ্ধ করে গড়ে তুলেছে। আবার অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এ মহাসড়কে কেন্দ্র করে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এই মহাসড়কটির কাজ শেষ হলে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেক মাইল ফলক যুক্ত হবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। ভিডিওর মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন জানতে পেরেছি, দেখতে পেয়েছি। ঢাকা আর সিলেটের যে মহাসড়কটি তার দূরত্ব হচ্ছে 243 কিলোমিটার। ঢাকা সিলেট সড়কটি প্রথমে 2 লেন বিশিষ্ট ছিল। এবার থেকে ঢাকা সিলেট সড়কটি 6 লেন হতে চলেছে। এই 6 লেনের মধ্যে 2টি সার্ভিস লেনও থাকছে, 4টি মেন লেন থাকবে আর 2 পাশে 2টি সার্ভিস লেন থাকবে। এটা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। চায়ের শহর সিলেট, আর এই চায়ের শহরের সাথে সাথে বিভাগীয় শহরও বটে সিলেট। সিলেটের চা খুবই টেস্টি হয়ে থাকে। বাংলাদেশ সরকার সড়ক, ঢাকা ফ্লাইওভার, মেট্রো রেল, বিমানবন্দর এবং বাংলাদেশ রেলওয়ে খাতে প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করছে। বাংলাদেশ মানেই নদীমাতৃক দেশ। বাংলাদেশের সচ্ছল যোগাযোগের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে নদীর বুকে, পদ্মা নদীর বুকে, যমুনা নদীর বুকে ব্রিজ নির্মাণ করে চলেছে। একটার পর একটা আমরা দেখতে পেয়েছি। ইনফ্যাক্ট বাংলাদেশের যে কর্ণফুলী নদী, তার নিচে দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করেছে। এটা এশিয়া মহাদেশের ভিতর সব থেকে প্রথম হচ্ছে বাংলাদেশ, সাউথ এশিয়াতে। অপরদিকে বিদ্যুৎ খাতেও প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সাথে রাশিয়ার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে, সেটা কিন্তু অবিশ্বাসনীয় এবং অতুলনীয়। বাংলাদেশে যখন সর্বত্রই বিকাশ হচ্ছে, সেখানে সিলেট কেন বাদ থাকবে? এবার ঢাকা আর সিলেটের মাঝে উন্নত সড়ক নির্মাণ হচ্ছে। এশিয়ান
যে সাসেক্স তার আন্ডারে এই সড়ক নির্মাণ হচ্ছে। ইউরোপ থেকে থাইল্যান্ড পর্যন্ত যে সড়কটি যাচ্ছে সেটা এই সড়কই। ঢাকা সিলেট সড়ক দিয়ে প্রতিদিন 20,000 গাড়ি যাতায়াত করে। এই সড়কটি নির্মাণের জন্য ব্যয় হচ্ছে 11,078,88,00,000 টাকা। সড়কটি শুরু হচ্ছে ঢাকার কাশপুর থেকে সিলেটের পীর হাবিবুর চত্বর পর্যন্ত, যার দৈর্ঘ্য হচ্ছে 209 কিলোমিটার। ভিডিওর মাধ্যমে জানতে পারলাম ঢাকা সিলেট মহাসড়কে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে পলিফাইড মলিফাইড বিটুইন, যার ফলে সড়কটি মজবুত হবে। এটাও জানতে পারলাম এই সড়কটিতে থাকছে 26টি ওভারব্রিজ। আমরা বিগত কয়েক বছরে দেখেছি বাংলাদেশের বর্তমান যে সরকার প্রচুর পরিমাণে বাংলাদেশকে সাজানোর জন্য কাজ করে চলেছে অনর্গল। প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট লঞ্চ করেছে বাংলাদেশের বুকে। আমরা দেখেছি কর্ণফুলী টানেল উদ্বোধন হতে, আমরা দেখেছি পদ্মার বুকে পদ্মা ব্রিজ, রেল ব্রিজ সেটা উদ্বোধন হতে, আমরা দেখেছি রূপসার উপর রেল ব্রিজ নির্মাণ হতে, আমরা দেখেছি যমুনা নদীর উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, সেটাও। এত উন্নয়নমূলক কাজ করার পরেও বাংলাদেশের 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপছন্দ করছেন। কেন? দেশের জনগণ তো চাই যে দেশের উন্নয়নমূলক সরকার থাকুক, তারপরেও কেন শেখ হাসিনার প্রতি এত বিদ্বেষ, শেখ হাসিনার প্রতি এত ঘৃণা? এটাই আমার বোধগম্য নয়। কি জন্য হচ্ছে, কি জন্য এত বিরোধিতা করা হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকারের প্রতি? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন থেকে বাংলাদেশের কমান্ড নিজের হাতে নিয়েছে তখন থেকেই বাংলাদেশের যে উন্নয়নের পথযাত্রা সেটা শুরু হয়েছে। আমরা দেখেছি কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ হতে, তার উদ্বোধন হতে। আমরা দেখেছি যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ হতে, কক্সবাজারে আইকন রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে, সেটাও আমরা দেখেছি, সেটা উদ্বোধন হয়েছে, সেটাও আমরা দেখেছি। কক্সবাজারে আইকন যে রানওয়ে নির্মাণ হচ্ছে সমুদ্রের বুকে, সেটাও আমরা দেখছি। তারপর যমুনা যে নদীর উপর রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, এখনো সেই রেল ব্রিজের কাজ চলমান রয়েছে, সেটাও আমরা দেখছি। ঢাকার বুকে ফ্লাইওভারের যে জাল বুনেছে সেটাও আমরা দেখেছি। ঢাকার বুকে মেট্রো রেল জাল ছড়িয়ে পড়ছে, অনেক জায়গায় মেট্রো রেল উদ্বোধন হয়েছে, সেটাও আমরা দেখেছি। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল সার্ভিস চালু হয়েছে, সেটাও আমরা দেখেছি। রূপসা খুলনার সাথে যে মংলার মাঝে যে সংযোগ করার জন্য যে নির্মাণ করা হয়েছে, সেটাও আমরা দেখেছি। তারপরেও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের 70% পাবলিক বর্তমান এই সরকারের বিরোধিতা করছে। কেন করছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। দর্শক, আপনাদের যদি জানা থাকে, বাংলাদেশ থেকে যেসব ভাই বোন ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে এত পরিমাণে যে ডেভেলপমেন্ট করার পরেও এই সরকারের প্রতি এত বিদ্বেষ কেন? কেন এই সরকারকে পছন্দ করছে না?
কেন এই সরকারের পতন চাইছে সেটাই বোধগম্য নয়। আমি এখানে ভিডিওর আউট অফ সাইডে গিয়ে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের এক শ্রেণী মানুষ যারা বিএনপি জামায়াত যারা করে থাকে বা অন্যান্য পার্টি যারা আছে আওয়ামী লীগের বিরোধিতা করে, সেই সমস্ত সাপোর্টার তারা একটা কথাই বলে যে, বা বাংলাদেশের মিডিয়াতেও আমি দেখেছি যে এটাই বলা বলি হচ্ছে যে বাংলাদেশের যে সরকার সেটা সম্পূর্ণ ভারতের সহায়তায় হয়েছে, ভারতের ইশারায় কাজ করে, ভারতের ইশারাতে বাংলাদেশের যে বর্তমান সরকার শেখ হাসিনা সমস্ত ধরনের কাজকর্ম করে থাকে। ইনফ্যাক্ট এই নির্বাচনে গত কয়েকদিন আগে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন 7 তারিখে, জানুয়ারির 7 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে নাকি ভারতের যে কূটনৈতিক সাপোর্ট, ভারতের পক্ষ থেকে যে শেখ হাসিনার প্রতি সফট কর্নার রয়েছে, সেটা নাকি তার জন্যই নাকি শেখ হাসিনা আবার মানে ক্ষমতায় ফিরে এসেছে। এটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষের বক্তব্য। তবে আমার কথা হচ্ছে, এখানে একটা দেশ আর একটা দেশকে সাপোর্ট করতেই পারে, কিন্তু ভোট তো দিন শেষে বা দিন শুরুতে বাংলাদেশের জনগণকেই তো দিতে হয়। বিএনপি কেন এই নির্বাচনে অংশগ্রহণ করেনি? কেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে? কি জন্য, কি দরকার আছে সেটাই তো বুঝতে পারছি না। কেন একটা সরকার, আমাদের ভারতবর্ষে কি নির্বাচন হয় না, বা অন্যান্য দেশে কি নির্বাচন হয় না? শুধু পাকিস্তান আর বাংলাদেশেই কেন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে? বিগত কিছুদিন আমরা দেখেছি যে আজ প্রায় 6 মাস হয়ে গেছে যে পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী রয়েছে, সেই প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত না নির্বাচন করাতে পেরেছে, না সে প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়েছে। সে কিন্তু এখনো কিছুই করতে পারেনি। কেন পারেনি? তত্ত্বাবধায়ক সরকারের যে একটা টাইম টেবিল থাকে 90 দিনের ভিতর নির্বাচন করার, কিন্তু পাকিস্তানের সে তত্ত্বাবধায়ক সরকার তো এখনো প্রধানমন্ত্রী হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের পাবলিকের ট্যাক্সের টাকায় বা সরকারি খরচে। কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় থেকে সেই 90 দিনের ভিতরেই মানে নির্বাচন করে দেখিয়ে দেয়, সেখানে নাকি বলে গণতন্ত্র শেষ হয়ে গেছে। ভাই, গণতন্ত্র শেষ তো হতো তখন যখন বিএনপি বা অন্যান্য দল, যারা যে সমস্ত দল বহিষ্কার করেছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করত, তাদেরকে যদি ভোট দিতে না দিত বা জনগণকে ভোট দিতে বাধা দিত আওয়ামী লীগের যে সমস্ত সাপোর্টার রয়েছে তারা, তাহলে আমরা বুঝতাম যে বাংলাদেশের গণতন্ত্র বলে কিছু নেই। কিন্তু যখন অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারপরে এই কথা আসছে কি করে? এটাই তো আমি বুঝতে পারছি না। বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।